সুপ্রিম কোর্টে তোলা হয়েছে, সেখানে বলা হচ্ছে, এটা দ্বিতীয়বার মেনশনিং করা হয়েছে যে বিষয়টা প্রধান বিচারপতির বেঞ্চে উপস্থাপন করা হয়। মেনকা গুরুস্বামী বিষয়টা আদালতে তোলেন। তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এই মুহূর্তে, তিনি একজন প্রবীণ আইনজীবী। দাবি করা হয় 5 থেকে 7 লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে এবং এই তথ্য মিডিয়া রিপোর্টের ভিত্তিতে বলা হয়েছে। মিডিয়া রিপোর্টটা কি গ্রাহ্য আইনগতভাবে কোর্টে? যে জায়গায় এই কথাটা হচ্ছে না, আপনাকে এর আগে মনে করবেন বলেছিলাম এভিডেন্সিয়ারি ভ্যালু, সেইখান থেকে আপনিও প্রশ্ন করছেন মিডিয়া রিপোর্ট কি গ্রাহ্য। কিন্তু এই সমস্ত চর্চাটা হচ্ছে এমন একটা জায়গায় সুপ্রিম কোর্টে, যেখানে ওই ইনহেরেন্ট পাওয়ার রয়েছে সুপ্রিম কোর্টের 142, এবং সেখানে যখন মিডিয়া রিপোর্ট একটা বড় পরিমাণে আসবে, সুপ্রিম কোর্ট কিন্তু তাতে গুরুত্ব দিতে হবে যে খবরটা সত্যি না মিথ্যে। এত বড় যখন সার্কুলেশন হচ্ছে দেশ জুড়ে বা রাজ্য জুড়ে, সেখানে কিন্তু মিডিয়া রিপোর্টের ওই এভিডেন্সিয়ারি ভ্যালু খুঁজতে যাওয়া খুব অল্প সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট বুঝতে পারবে। কারণ একটা মিডিয়া হাউস যখন কোনো কিছু রিপোর্ট করে, তার কাছে কিন্তু তার সোর্স থাকে, তার কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। স্বভাবতই দেশের সর্বোচ্চ আদালত হিসেবে সংবিধানের একখানা বড় কাঠামোকে, মিডিয়া হাউসকে যদি বড়ভাবে নিউজ হয় একেবারে ইগনোর করতে পারবে না। স্বভাবতই ওইভাবে যদি এভিডেন্সিয়ারি ভ্যালু নাও থাকে, এই যে আমরা পাবলিক লিটিগেশন পিআইএল বা এসএলপি সুপ্রিম কোর্টে খুব বড় ইস্যু নিয়ে যেগুলো তৈরি হয়, তাতে কিন্তু মিডিয়া হাউসের রিপোর্ট কিন্তু গুরুত্ব পাবে এবং সেটাকে গুরুত্ব দিয়ে কোর্টকে শুনতে হবে যেটা সত্যি না মিথ্যে। মানে জাস্ট মিডিয়া হাউস কোনো এভিডেন্সিয়ারি ভ্যালু নেই বলে আমার সত্য মিথ্যে যাচাই করার দরকার নেই, আমি শুনবই না, এটা কিন্তু হবে না। ওনাকে কিন্তু দেখতে হবে যেটা সত্যি না মিথ্যে। ঠিক। আমি এবার পরের আর কি কি বিষয় উঠেছে সেগুলো আপনাদের যাই। যে এই তথ্য মিডিয়া রিপোর্টের ভিত্তিতে বলা হয়েছে যে 5 থেকে 7 লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে। এরপরে ফর্ম 6 ব্যবহার করে নতুন ভোটার যোগ করা হয়েছে। ফর্ম 6 নতুন নাম অন্তর্ভুক্তির জন্য ব্যবহৃত হয়, এটা আমরা সবাই জানি। ফর্ম 7 ব্যবহার করা হয় নাম বাদ দেবার জন্য, ফর্ম 8 ব্যবহার করা হয় সংশোধনের জন্য। এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন। আলাদা বেঞ্চ গঠনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এসআইআর নিয়ে মামলার সংখ্যা বাড়ছে। আদালত প্রাথমিকভাবে সতর্ক অবস্থান নিয়েছে, সরাসরি নির্দেশ না দিয়ে পিটিশন করতে বলা হয়েছে। আনুষ্ঠানিক আবেদন না হলে শুনানি হবে না, পিটিশন দাখিলের পর আদালত সিদ্ধান্ত নেবে। এই যে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8, 6 হচ্ছে নাম তোলার জন্য, 7 হচ্ছে বাদ দেওয়ার জন্য, 8 হচ্ছে সংশোধনের জন্য। এখন এই মুহূর্তে যদি আদালতে, আজকে হচ্ছে 20 তারিখ, আবার নতুন করে কোনো আবেদন জমা পড়ে বা পিটিশন গঠন হয়, তাহলে কি তারা সেই পিটিশনের মাধ্যমে আবেদন করে নাম বের করে এনে এবারে কি তাহলে তারা ভোট দিতে পারবেন? দেখুন, এই যে ফর্ম 6 দিয়ে নতুন নাম তোলা, এই প্রক্রিয়াটা বা এই এসআইআর পদ্ধতি এবং ট্রাইব্যুনালের অর্ডারে নাম ঢোকা বাদ দিয়ে ফ্রেশ অ্যাপ্লিকেশন এখন এন্টারটেন হবে কিনা, সেটা কিন্তু এক্সাক্ট তথ্যটা আপনি বলতে পারবেন যে অলরেডি লিস্ট সিজ হয়ে গেছে কিনা। কারণ ইলেকশনের একটা সময়ের আগে কিন্তু নতুন করে ভোটার লিস্টে নাম ঢোকানো বন্ধ হয়ে যায়। সেইটা যদি হয়ে থাকে তাহলে ফর্ম 6 দিয়ে নতুন করে ভোটার নাম তোলার দরকার, সুযোগটা নেই, অপশনটা নেই। কেন? যারা নিজের নাম তোলেনি, সেটা কিন্তু তার ব্যক্তিগত চিন্তা ভাবনা, সে মনে করতেই পারে এবারে আমি নাম তুলিনি, ভোট দেবো না, পরের বারে ভোট দেবো। কিন্তু ইলেকশন কমিশন ব্যক্তিগত চিন্তার উপরে নির্ভর করে থাকে না। ইলেকশন কমিশন কিন্তু একটা সময় ভোটার লিস্ট ফ্রিজ করবে যে না, এই ভোটের জন্য এই তারিখের পরে নতুন কোনো অ্যাপ্লিকেশন নেব না, পুরোনো যারা আছে ভোটার তারাই ভোট দেবে। সম্ভবত এই পুরো জিনিসটা, এই যে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8, এটা কিন্তু একটা আলাদা পার্ট দেন দ্য এক্সিস্টিং ভোটার। হ্যাঁ, এই যে সেলিনদা আপনি বলছেন যে একটা সময় এসে ভোটার লিস্টটাকে ফ্রিজ করতে হয়, কারণ তাহলে ভোটার তালিকায় ইয়ে করার জন্য। আজকে তো 20 তারিখ, 23 তারিখ প্রথম দফার ভোট, তাহলে এক্ষেত্রে ভোটার লিস্টটা ক্লোজ হবে কবে? আমি এক্স্যাক্টলি বলছিলাম, এই তথ্যটা আমার কাছে নেই। আমার মনে হয় ভোটার লিস্ট কিন্তু ফ্রিজ করে যাওয়ার উচিত। মানে কতদিন আগে করেছে একটু আমাকে হয়তো চেক করতে হবে, যে 23 তারিখে ভোট, 21 তারিখ পর্যন্ত ফর্ম 6 সাবমিট করে নতুন করে ভোটার লিস্টে নাম তোলা হবে, বা আজকে 20 তারিখ, আজকেও ফর্ম 6 সাবমিট করা যাবে। এইটা কিন্তু ইলেকশন কমিশনের অধিকারের মধ্যে পড়ে যে কতদিন পর্যন্ত আমি, কারণ ইলেকশন কমিশনকেও তো একটা স্ক্রুটনির সময় দিতে হবে নতুন যে ভোটার লিস্টে নাম তুলতে চাইবে। যেহেতুই সে রাতারাতি, আমাদের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে একজন ফর্ম 6 অ্যাপ্লাই করলে মিনিমাম ভোটার লিস্টে তার নাম উঠতেও কিন্তু 2 সপ্তাহ 1 মাস তারা সময় নেয়। সম্ভবত আজকে যদি হঠাৎ করে 10,000 বা 30,000
ফর্ম 6 সাবমিট করে নাম উঠে যায়, তখন কিন্তু একটা সন্দেহ তৈরি হবে, যেখানে 2 সপ্তাহ 1 মাস 2 মাস সময় লাগে ফর্ম 6 এ নাম তুলতে, সেখানে হঠাৎ করে এত ফর্ম 6 এ নাম উঠলো কি করে, বা এখনো ফ্রিজ হলো না কেন ইলেকশন কমিশনের যে ভোটার লিস্ট। কারণ ভোট যখন খুব আসন্ন, মিনিমাম একখানা সময় দিতেই হবে, বা মাঝখানে গ্যাপ রাখতে হবে ভোট আর ভোটার লিস্ট সিজ এর মাঝখানে, যখন সমস্ত পলিটিক্যাল লিডারদের ভোটার লিস্ট বিলি করে দেওয়া হবে, তারপর যদি সেই বিলি করা লিস্টের বাইরে যদি নতুন করে ভোট আসে, তখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু সেই নতুন করে নাম আসা ভোটারদের নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করতে পারে। সম্ভবত এই জায়গাটাতে আমার মনে হয় ভোটার লিস্ট তাহলে ফ্রিজ এটা করে কবে, এই যে গেছে নতুন এবং করে করে যাওয়ার petition, সময় এসে তাহলে গেছে। এই যে নতুন করে পিটিশন দাখিলের কথা বলেছে এবং সেগুলো পিটিশন দাখিল করা হবে, শুনানি হবে, তার মানে তো তারা আর এবারে ভোট দিতে পারছেন না, তাদেরকে বাইরে রেখেই তো তাহলে ভোটে যেতে হচ্ছে। না, নতুন করে পিটিশন দাখিল যদি ফর্ম 6 এর জন্য হয়ে থাকে, এটা আলাদা পার্ট, আমি উত্তর দিলাম এক্ষুনি। আর যদি নতুন করে পিটিশন দাখিল যেটা পেন্ডিং রয়েছে ট্রাইব্যুনালের জন্য, এটা কিন্তু আলাদা বিষয়। ট্রাইব্যুনালের জন্য যেহেতু আমার অলরেডি অ্যাপিল করা রয়েছে ট্রাইব্যুনালে, আমাকে আলাদা করে আবার হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে পিটিশন, বা ট্রাইব্যুনালে গিয়ে আমি আলাদা করে বলবো যে আমার পিটিশনটা তুমি শুনে নাও, কারণ আমার ভোট আছে 23 তারিখে, আর যাদের 29 তারিখে ভোট আছে তাদেরটা পড়ে বললেও শুনবে। তো ট্রাইব্যুনাল যদি ফাংশনই না করে, ট্রাইব্যুনাল যদি দরজাই বন্ধ থাকে, ট্রাইব্যুনালে যদি লয়াররা পর্যন্ত ঢুকতে না পারে, এই যে পুরো জটিল ব্যাপারটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এবং সেখানে একটা মারাত্মক ধোঁয়াশা রয়েছে, সেই ধোঁয়াশাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। ট্রাইব্যুনাল কবে থেকে কাজ করবে, বা আজকে ট্রাইব্যুনাল কতগুলো লিস্ট ক্লিয়ার করলো, এটা কিন্তু ইলেকশন কমিশনের দায়িত্ব, যে আজকে 20 তারিখ ট্রাইব্যুনাল এতগুলো লিস্ট ক্লিয়ার করলো, 10,000 ক্লিয়ার করেছে, তার মধ্যে 5,000 ভোটাধিকার পেয়েছে, 5,000 বাদ গেছে, বা কালকে 21 তারিখে 5,000 হয়েছে। এটা কিন্তু ইলেকশন কমিশনের প্রেস রিলিজ করে টাইম টু টাইম মানুষকে এই খবরগুলো দেওয়ার এই কথা। যে 21 তারিখ পর্যন্ত আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে সুপ্রিম কোর্ট বলেছে যে 21 তারিখ পর্যন্ত যাদের নাম ছাড় দেবে এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তারা 23 তারিখ ভোট দিতে পারবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? 21 তারিখ যদি ছাড় দেয়, তাহলে 22 তারিখ মানে হচ্ছে হাতে আর একটা দিন, স্ক্রুটিনি করে নাম তুলে ভোটার স্লিপ কেটে তার পক্ষে কি ভোট দেওয়া সত্যি সম্ভব 23 তারিখ প্রথম দফায়? সময়টা কোথায়? নির্বাচন কমিশন কি পারবে এতগুলো ধাপ পেরোতে? আপনার প্রশ্নটার এক কথায় উত্তর হবে না। কারণ আপনি যদি পুরো প্রসেসটা দেখেন, যাদের হাতে 3 মাস থাকাতে 27 লাখকে অবিচার অবস্থায় রেখে বাদ দিয়ে দিচ্ছে, এবং যাদেরকে এমন হলো না কিন্তু এইবারে ভোট দেবে তারপর বাদ গেলে তোমরা ভোট দিতে পারবে না, উল্টো তো হতে পারতো। যেই 27 লক্ষ যেহেতু ভোটার ছিল, এদেরকে ভোটার হিসেবে ট্রিট করা হবে যতক্ষণ না ট্রাইব্যুনাল বলছে তোমরা ভোটার নয়। হয়েছে উল্টো। তাহলে যদি এই পুরো ক্রোনোলজিটা দেখেন, যবে থেকে